আমেরিকার পরে অস্ট্রেলিয়া গৌতম আদানির বিরুদ্ধে আবার একটি রায় দিয়েছে অন্য একটি দেশ, অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট। আর আদানিকে যারা ইন্ডিয়া বলে মনে করেন, আমেরিকার পর অস্ট্রেলিয়ায় এই রায়ে তাদের আবার মুখ পড়ল। এর মধ্যে আবার শনিবারই আমেরিকা সরকারের পক্ষ থেকে মোদি আদানি নিয়ে বিজেপির অভিযোগের উপর এক কড়া প্রতিক্রিয়া জারি করা হয়েছে, যাতে বিজেপি নেতাদেরও মুখ পুড়েছে। আপাতত দুমদাম করে আমেরিকা সরকারের বিরুদ্ধে কিছু বলার আগে তাদের শতবার ভাবতে হবে। বিভিন্ন সময় কংগ্রেস ও বিরোধীদের তরফে বারবার অভিযোগ করা হয়েছে, अदानी कुछ भी कर ले, हिंदुस्तान के प्रधानमंत्री और एक नेटवर्क, जिस नेटवर्क को हम एक्सपोज करके देश को दिखाएंगे, ये एक व्यक्ति नहीं है, ये अलग अलग पोजीशंस में लोग बैठे हुए हैं और एक एक करके हम आपको दिखाएंगे ये कौन लोग हैं। माधवी बुच का हमने आपको क्लियरली दिखाया है और आगे भी हम आपको रिवील करेंगे ये लोग कौन हैं जिन्होंने हिंदुस्तान को हाईजैक किया है। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে দেশেই যান, সেই দেশ থেকে কিছুদিন পরে গৌতম আদানির বরাতে জোটে লক্ষ কোটি টাকার বাণিজ্যিক চুক্তি। সে বাংলাদেশি হোক, শ্রীলঙ্কাই হোক, কেনিয়াই হোক, অস্ট্রেলিয়াই হোক বা ইসরায়েল, বিভিন্ন দেশে আদানিদের বাণিজ্যিক বরাত জুটেছে অত্যন্ত সহজে। অস্ট্রেলিয়ায় তেমনই একটি কয়লা খাদানের বিশাল একটা চুক্তি হয়েছিল গৌতম আদানির সঙ্গে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এই সব দেশগুলো পরিবেশ নিয়ে অত্যন্ত সচেতন। এই সব দেশগুলিতে যারা পরিবেশ কর্মী, তাদের প্রভাব দেশের মানুষের কাছে অনেক বেশি। এরকম বহু পরিবেশ কর্মী অস্ট্রেলিয়ায় গৌতম আদানির প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন। এর মধ্যে একজনের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন আদানিরাই। গৌতম আদানির পক্ষে কোর্টে ওই পরিবেশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তিনি মিথ্যে অভিযোগ এনেছেন। কিন্তু অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট সব তথ্য দেখে যে রায় দিয়েছে, তা গৌতম আদানির বিপক্ষেই গিয়েছে। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট আদানিকে যেটা বলেছে, গোদা বাংলায় তাকে বলা যায় আদানি অসত্য কথা বলেছেন। এরপরে ওই দেশে আদানিদের প্রকল্প আরো 20 বাও জলের তলায় তলিয়ে গেল বলে মনে করছেন অনেকেই। আমেরিকায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে কেনিয়াতেও ভরা সংসদে আদানির সমস্ত চুক্তি বাতিল করা হয়েছিল। এ নিয়ে আমি আগে একটা ভিডিও করে বিষয়টি আপনাদের সামনে এনেছিলাম। তবে আজকের এই এপিসোডের বিষয়টি একটু অন্যরকম। আদানির বিরুদ্ধে এই যে একটার পর একটা অভিযোগ আসছে তা নিয়ে নয়। গত কয়েক বছরে দেশের প্রধানমন্ত্রীর হাত ধরে আদানির যেসব বড় বড় কীর্তি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার প্রতিক্রিয়া আসা অবধারিত ছিল এবং তা এখন আসছেও। এর মধ্যে যেমন শনিবার আদানি সংক্রান্ত বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া নিয়ে কড়া বিবৃতি দিয়েছে আমেরিকা সরকার। বিজেপির অভিযোগ ছিল, মার্কিন ইনভেস্টিগেটিং রিপোর্টিং পোর্টাল বা OCCRP-তে মোদি এবং আদানি নিয়ে যে সমস্ত রিপোর্ট ছাপা হয়েছে, তার পিছনে মার্কিন বিদেশ দপ্তরের হাত আছে। এর কড়া প্রতিবাদ করে আমেরিকা সে দেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা ভারতকে মনে করিয়ে দিয়েছে। কিন্তু এভাবে লাগাতার বিশ্বজুড়ে যদি বিরূপ প্রতিক্রিয়া আসতে থাকে, তাহলে তো সরকারের পক্ষে মুশকিল। আদানির বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। কোনোভাবেই তার টার্গেট অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাচ্ছে না। রাহুল গান্ধীর সঙ্গে এই মুহূর্তে রয়েছে বিপক্ষের একটা বড়সড় সংখ্যাও। সুতরাং শুরু হয়েছে অন্য একটা খেলা ঘুরিয়ে দেওয়ার খেলা। পরপর এমন দুটো তিনটে ঘটনা ঘটেছে গত 2-3 দিনে, যা বিরোধীদের উস্কানি দেওয়ার জন্য যথেষ্ট। গদি মিডিয়া এবং সরকার খুব কৌশলে এই সব ঘটনাগুলো নিয়ে সারা দিন বাজার গরম করার চেষ্টা করে চলেছে। আর তার ফল কি হচ্ছে? আজকের এই এপিসোডে এই বিষয়টি নিয়ে নতুন কিছু তথ্য ও বিশ্লেষণ করার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরো অনেকের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আদানিদের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংসদের অনেক বাঘা বাঘা নাম, যেমন ঝাড়খণ্ডের গোড্ডা। একতা সাঁওতাল পরগনার অন্তর্ভুক্ত ছিল,
শান্ত নিস্তরঙ্গ জায়গাটির তেমন কোনো খ্যাতি ছিল না। কিন্তু এখানেই হলো আদানির পাওয়ার প্রজেক্ট। আদানিদের পাওয়ার প্রজেক্ট কিন্তু সব দিক থেকেই অভিনব। এদেশের মাটিতে এই পাওয়ার প্রজেক্ট এদেশে পরিবেশ দূষণ করে, বায়ু দূষণ করে, কিন্তু যে বিদ্যুৎ উৎপাদন করে তা চলে যায় বাংলাদেশে। অর্থাৎ বিষ নেবেন ভারতবাসী, লাভের গুড় খাবে আদানি। দেশটা তো আর অস্ট্রেলিয়া নয়, তাই পরিবেশ কর্মী বা সেখানের আদিবাসীদের কোনো বিক্ষোভকেই গুরুত্ব দেওয়া হলো না। বাংলাদেশে শেখ হাসিনার আমলে এই চুক্তিটি হয়েছিল আদানির সঙ্গে, এবং ঠিক মোদির বাংলাদেশ সফরের পরে পরেই। যদিও এই মুহূর্তে ইউনূস সরকার এই চুক্তিটি খতিয়ে দেখছে। এই গোড্ডার সাংসদ হলেন বিজেপির নিশিকান্ত দুবে। নামটা মনে আছে নিশ্চয়ই। আদানিদের বিরুদ্ধে কথা বলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এই নিশিকান্তি। এবার মাত্র দুদিন আগে সংসদে দাঁড়িয়ে প্রবল চিৎকার করে নিশিকান্ত দুবে রাহুল গান্ধীকে দেশদ্রোহীর তকমা দিয়েছেন। রাহুলের ভারত জোড়ো যাত্রার স্পন্সর নাকি আমেরিকার জর্জ সোরেস নামক শিল্পপতি, এমনটাই অভিযোগ এই নিশিকান্ত দুবের। মোদী সরকারের তরফে একটা বড় আশা ছিল যে রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পরে বিপক্ষ এবং কংগ্রেস পাল্টা তাদের উপর রেড়ে করে ঝাঁপিয়ে পড়বে, সংসদে এই নিয়ে তুলকালাম হবে এবং আদানির বিষয়টা সাময়িকভাবে পেছনে চলে যাবে। কিন্তু ক্রিকেটের ভাষায় যাকে বলে ডাক করা, মানে যে বলটি না খেলে ছেড়ে দেওয়া হয়, রাহুল ও বিপক্ষ এক্ষেত্রে ঠিক তাই করলো। বরং উল্টে কোনো কোনো মহল থেকে প্রশ্ন ধেয়ে এলো, রাহুল যদি দেশদ্রোহী হয় তাহলে তাকে জেলে ভরা হচ্ছে না কেন? কেন বিজেপি এ নিয়ে আদালতে যাচ্ছে না? তাদের কাছে যদি সব প্রমাণই থাকে তাহলে আদালতে যেতে বাধা কোথায়? এই অস্ত্রটি মাঠে মারা যাওয়ার পরে আবার এলো নয়া পরিকল্পনা। কি সেই প্ল্যান? দুদিন আগে ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার স্পিকার জগদীপ ধনখড় খুব সিরিয়াসলি ঘোষণা করলেন, রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিংভির বসার জায়গা থেকে 500 টাকার একটি নোটের বান্ডিল পাওয়া গেছে। 500 টাকার একটি বান্ডিল মানে 50,000 টাকা। আমাদের দেশের গদি মিডিয়া সারাদিন এই খবর নিয়ে একটা উত্তেজনার চেষ্টা করলো। সবাই মিলে বলতে লাগলো এটা মনু সিংভির ঘুষের টাকা। কিন্তু এই খবরের আড়ালে চলে গেল আরো একটি মারাত্মক খবর। তা হলো আদানিকে অন্ধ্রপ্রদেশে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কেন্দ্রীয় সরকার যে ছাড় দিয়েছে তার পরিমাণ 34,000 কোটি টাকা। সে প্রসঙ্গে পরে আসছি। আগে অভিষেক মনু সিংভির বিষয়টি বলে নি। অভিষেক তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে উত্তর দিলেন। ওই দিন তিনি সংসদে উপস্থিত ছিলেন ঠিক 3 মিনিট। সময়টাও তিনি বলে দিয়েছেন, 12:47 থেকে 12:50। এরপরে সংসদের ক্যান্টিনে তিনি যান এবং সেখান থেকে সুপ্রিম কোর্টে মামলা লড়তে চলে যান। কংগ্রেস সরাসরি দাবি করলো ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখার। সংসদে এখন চতুর্দিকে ক্যামেরা, আলাদা আলাদা করে প্রত্যেক সংসদকে ধরার জন্য ক্যামেরা বসানো হয়েছে নতুন এই সংসদে। সুতরাং বিষয়টা খোলসা করতে সামান্য কিছু সময় লাগা দরকার। কিন্তু সরকার পক্ষের উদ্দেশ্য তো সেটা নয়। উদ্দেশ্য আদানি প্রসঙ্গ ছেড়ে বিপক্ষ যেন অন্য প্রসঙ্গে চলে যায়। এ প্রসঙ্গে আরো একটু বলে নেওয়া দরকার, 50,000 টাকা পকেটে রাখা কোনো বেনিয়ম নয়। আর মনু সিংভির মতো আইনজীবীর আদালতের ফিজও যে লাখ লাখ টাকা তা সবাই ভালোই জানেন। গত কয়েক বছরে ট্যাক্স বাবদ অভিষেক কয়েক কোটি টাকা সরকারের ঘরে জমা করেছেন। তাই এই টাকা তার হলেও তা বেআইনি হবে কেন? তা 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে এই তামাশা আমরা সারা দিন গদি মিডিয়া এবং সংসদে দেখলাম। এবার ভেবে দেখুন তো, 34,000 কোটি টাকার বান্ডিল টেবিলে যদি সাজানো হতো তার আকারটা কিরকম হতে পারত? কেন বললাম এই কথা? এবার আসি সেই ব্যাখ্যায়। আমাদের দেশে বিদ্যুৎ যখন সেন্ট্রাল গ্রিড বা ন্যাশনাল গ্রিড থেকে বিভিন্ন রাজ্য সরকারের কাছে সরবরাহ করা হয়, তখন ব্যবহার করা হয় ইন্টার স্টেট ট্রান্সমিশন সিস্টেম, সংক্ষেপে ISTS। এই সরবরাহ বাবদ কেন্দ্রীয় সরকার 80 পয়সা প্রতি ইউনিট পায়। কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকার কিছুতেই রাজি হচ্ছিল না বেশি টাকা দিয়ে আদানিদের এই মহার্ঘ বিদ্যুৎ কিনতে। আর এজন্যে আদানিদের বাঁচাতে এগিয়ে আসে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকার আদানির বিদ্যুতের এই 80 পয়সা অন্ধ্রপ্রদেশকে মুকুব করে দেয়, যার ফলে আগামী 25 বছরে কেন্দ্রীয় সরকারের 34,000 কোটি টাকা গচ্চা দিতে হবে। মানে আমাদের এই বিপুল পরিমাণ টাকা পৌঁছে গেল আদানির পকেটে। রাজ্যসভায় একটি 50,000 টাকার বান্ডিল নিয়ে হইচই হলো, কিন্তু এই 34,000 কোটি টাকার বিষয়টি সম্পূর্ণ চেপে যাওয়া হলো। গদি মিডিয়াও এ নিয়ে একটি কথাও বলল না। বিপক্ষকে তর্কে উস্কে দেওয়ার মতো আরো একটি খবর এসেছে মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রের নতুন উপমুখ্যমন্ত্রী হয়েছেন অজিত পাওয়ার। এই সেই অজিত পাওয়ার যাকে অমিত শাহরা একসময় রাজ্যের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা বলেছিলেন। অজিত পাওয়ারের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার যে দুর্নীতির খবর একসময় বলে বেড়াতো বিজেপি, তা একনাথ শিন্দে মন্ত্রিসভার গঠন করার সময়ই চাপা পড়ে যায়। আর এবারে দেবেন্দ্র ফডনবিসের নতুন মন্ত্রিসভা শপথ নিয়েই কি করলো? অজিত পাওয়ারের বিরুদ্ধে ইডির যে সমস্ত মামলা ছিল তা বন্ধ করে দিল সরকার। গতকালই এই ঘোষণা করা হয়েছে। সরকার তৈরি হতে না হতেই বিদ্যুৎ গতিতে এই সিদ্ধান্ত হয়ে গেল। কিন্তু সংসদে দেখা গেল এসব নিয়ে রাহুল গান্ধী বা বিপক্ষের টার্গেট থেকে আদানিকে সরানো গেল না। দেশে একটা গরম হওয়ার পরিবেশ তৈরি করার জন্য সবচেয়ে সোজা বিষয় হলো মন্দির মসজিদ ইস্যু। 4 জনের মৃত্যুর খবর এলো সম্ভল থেকে। রাহুল গান্ধী সম্ভল যেতে চাইলেন। লোকসভায় বিপক্ষের নেতা একজন মন্ত্রীর সমান, তিনি দেশের যে কোনো জায়গাতেই যেতে পারেন, কিন্তু দেখা গেল রাহুল গান্ধী যাতে সেখানে না যেতে পারেন তার জন্য সুচারু বন্দোবস্ত করে রেখেছে সরকার। মোদী সরকারের এক্ষেত্রেও খুব আশা ছিল এই যে বিষয়টা সামনে এলো এতে আদানির বিষয়টা পেছনে চলে যাবে। কিন্তু পরের দিনই আদানি এবং মোদীকে নিয়ে ছাপা একটি স্টিকার লাগানো পোশাক ছাঁটিয়ে সংসদে এসে হাজির হলেন রাহুল এবং বিপক্ষ। অর্থাৎ কোনোভাবেই আদানি থেকে নজর ঘোরানো যাচ্ছে না সরকারের পক্ষে। বলা যেতে পারে রাহুল কিছুতেই নজর ঘোরাতেই দিচ্ছেন না। এর আগে এমন বহুবার হয়েছে, মোদী সরকার বিপাকে পড়তে পারে এমন কোনো কিছু সামনে এলেই নরেন্দ্র মোদী ও অমিত শাহ সুকৌশলে এমন একটা বিষয় আনতেন আর বিপক্ষ সেই বিষয়টি নিয়ে ঝাঁপিয়ে পড়ত। কিন্তু এবারে অনেক চেষ্টা করেও তা করা যাচ্ছে না। আর এটাই মহা বিড়ম্বনার কারণ হয়ে উঠেছে এখন মোদী সরকারের কাছে। এই এপিসোড শেষ করার আগে বলি, আমাদের সংবাদ জগতেও একটা নতুন ঘটনা ঘটেছে। গদি মিডিয়া তো আছেই, তাতেও যেন ঠিক পোষাচ্ছে না আদানির। এনডিটিভি কেনার পরে গৌতম আদানি কিছুদিন আগে একটা নিউজ এজেন্সিও কিনে ফেলেছেন। সেটির নাম IANS। সেখানে মার্ক মোবিয়াস নামের একজনের বয়ান বেশ বড়সড় করে ছাপা হয়েছে। তিনি বলেছেন, আমেরিকার ট্রাম্প সরকার যখনই শপথ নেবে আদানির পক্ষে এই বিষয়টা থেকে বেরিয়ে আসা খুব সহজ হবে, কারণ কেসটা খুব জলো, খুব সাধারণভাবেই এই কেসটা তখনই শেষ হয়ে যাবে। এখন কে এই মার্ক? তার কি আমেরিকার আইন কানুন নিয়ে বিশেষ অভিজ্ঞতা আছে? জানা গেছে এই ভদ্রলোক আসলে ভারত বাংলাদেশের মতো শেয়ার বাজারের ফান্ড ম্যানেজার, মানে আমেরিকার শেয়ার বাজারেরও নয়। তাই সেখানে শেয়ার বাজার বা আইনের তিনি কি করে বিশেষজ্ঞ হলেন? আসলে বিষয়টা স্পষ্ট, আদানির নতুন নিউজ এজেন্সি নিয়ে তার পক্ষে কথা বলার আরো মানুষদের ধরে ধরে নিয়ে আসছেন। তবে একটা স্ট্যান্ডার্ডও তো রাখতে হবে। একেবারে শেয়ার বাজারের ফোরে ধরে এনে নিজেদের চ্যানেলে বলানো হলো আদানিরা নির্দোষ। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে গেল না? একই কাজ করা হচ্ছে গদি মিডিয়াতেও। আর এই কারণেই এই অতুল বিত্ত এবং শাসকের অসীম প্রভাবের বিরুদ্ধে গিয়ে দেশের মানুষের কাছে সত্যের লড়াইটা ক্রমশ কিন্তু কঠিন হয়ে উঠছে। কিন্তু এসব দিয়েই কি শেষ পর্যন্ত জয়লাভ করা যাবে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে। কারণ আমাদের সীমিত সামর্থ্যে এর চেয়ে বেশি আর কি করতে পারি। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।